আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে আমাদের বিসিএস প্রিলিমিনারি প্রিপারেশনের ফার্স্ট লেকচারে। আজকে আমরা ইতিহাস এবং জনসংখ্যা পোর্শনটা আগেই পড়েছি। এখন আমরা সংবিধানের গণপরিষদ পোর্শনটা পড়ার চেষ্টা করব। আমি ওহিউর রহমান, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের এমবিবিএস ফিফথ ইয়ার স্টুডেন্ট। তো আমরা ক্লাসটা শুরু করি। সংবিধান জিনিসটা কি? সংবিধান হচ্ছে রাষ্ট্রের সর্বোত্তম অথবা সর্বোচ্চ আইন, কিংবা রাষ্ট্রের দর্পণও বলা হয়। আইন মানে হচ্ছে যেটা কিছু নিয়ম কানুনের সমষ্টি, যেটা রাষ্ট্র পরিচালনার জন্য দরকার। তো সংবিধানের ছোট্ট একটা ডেফিনেশন আমরা পড়ে রাখতে পারি যে রাষ্ট্রের পছন্দকৃত জীবন পদ্ধতি হচ্ছে সংবিধান। এটা কে বলেছিল? গ্রিক দার্শনিক অ্যারিস্টটল। এবং আজকে আমরা ইতিহাস পোর্শনে কিন্তু পড়ে ফেলেছি অ্যারিস্টটলের টিচার কে ছিল, স্টুডেন্ট কে ছিল, সবই আমরা জানি। তো যাই হোক, আমরা সংবিধানকে লিপিবদ্ধকরণের ভিত্তিতে দুই ভাগে ভাগ করে থাকি। একটা হচ্ছে লিখিত সংবিধান, আরেকটা হলো অলিখিত সংবিধান। তো লিখিত মানে যে লেখা থাকবে, আর অলিখিত মানে যে অলিখিত লেখা থাকবে না, বিষয়টা কিন্তু সেরকম না। লিখিত মানে হচ্ছে এটা রচনা করার জন্য গণপরিষদ গঠন করবে। তো এই যে গণপরিষদ টার্মটা আমরা পেলাম, এটা সম্পর্কে আজকে আমরা আলোচনা করার চেষ্টা করব। তো কোন কোন দেশে লিখিত সংবিধান ইউজ করা হয়? বাংলাদেশ, ইন্ডিয়া এবং ইউএসএ, যুক্তরাষ্ট্রে। এবং অলিখিত সংবিধান মানে হচ্ছে যেগুলাতে নিয়ম কানুন বা কিছু রাজার নিয়ম কিংবা ধর্মীয় গ্রন্থ সংবিধান হিসেবে পালিত করা। যেমন রাজার নিয়ম বলতে আমাদের যে যুক্তরাজ্য, সেখানে ম্যাগনা কার্টা একটা রাজার নিয়ম, সেটা অনুসারে দেশ পরিচালনা করা হয়। কিংবা সৌদি আরবে কোরআন শরীফ অনুসারে দেশ পরিচালনা করা হয়। এখন এটা অলিখিত মানে এমন না যে কোরআন শরীফ লিখিত না, কোরআন শরীফ তো অবশ্যই লিখিত, ঠিক না? তো অলিখিত মানে হচ্ছে নিয়ম কানুন কিংবা রাজার নিয়ম কিংবা ধর্মীয় গ্রন্থের ভিত্তিতে দেশ পরিচালনা করা হবে বা সংবিধান তৈরি করা হবে। আর সংশোধন পদ্ধতির ভিত্তিতে দুই ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে সুপরিবর্তনীয় আর একটা হচ্ছে দুষ্পরিবর্তনীয়। সুপরিবর্তনীয় মানে কি? পরিবর্তনের জন্য পৃথক কোনো জটিল পদ্ধতির প্রয়োজন হয় না। আইনসভার অন্যান্য যেসব আইন আছে সেগুলোর মতোই খুব সহজেই সংশোধন এবং পরিবর্তন করা যায়। আর দুষ্পরিবর্তনীয় মানে হচ্ছে পরিবর্তনের জন্য জটিল পদ্ধতি থাকে। যেমন বাংলাদেশে 2/3 সদস্য লাগে, সংসদের 2/3 সদস্যের সমর্থন পেলে তখনই কেবল মাত্র একটা আইন পরিবর্তন করা যায়। তো এই জন্য এটাকে বলা হচ্ছে দুষ্পরিবর্তনীয়। তো আমরা যদি একটা ছোট্ট ইতিহাস জানার চেষ্টা করি, যে আমরা জানি সবাই যে 26শে মার্চ 1971 বাংলাদেশের স্বাধীনতা দিবস। এই সময় থেকে শুরু করে পরের বছর অর্থাৎ 1972 সালের 16ই ডিসেম্বর পর্যন্ত দুইটা অন্তর্বর্তীকালীন সংবিধান ছিল। তো শুরুতে 1971 সালে 26শে মার্চ বঙ্গবন্ধু যে স্বাধীনতার ঘোষণা করেন, সেটা একটা সংবিধান। অর্থাৎ এই ঘোষণা অনুসারেই পরবর্তীতে 1972 সালের 10ই জানুয়ারি পর্যন্ত, যতদিন পর্যন্ত বঙ্গবন্ধু দেশে ছিলেন না, ততদিন পর্যন্ত কিন্তু আমাদের দেশটা এই বঙ্গবন্ধুর স্বাধীনতার ঘোষণা অনুযায়ী পরিচালিত হয়েছে। এবং পরবর্তীতে বঙ্গবন্ধু যখন স্বদেশ প্রত্যাবর্তন করলেন 10ই জানুয়ারিতে, তার পরের দিন 11ই জানুয়ারি 1972 সালে কিন্তু বঙ্গবন্ধুর অস্থায়ী সংবিধান আদেশ জারি করেন, যেটা পরবর্তীতে একটা অন্তর্বর্তীকালীন সংবিধান হিসেবে কাজ করে। অর্থাৎ দুইটা অন্তর্বর্তীকালীন সংবিধান আমরা পেলাম, একটা বঙ্গবন্ধুর স্বাধীনতার ঘোষণা, আরেকটা বঙ্গবন্ধুর অস্থায়ী সংবিধান আদেশ। পরবর্তীতে বঙ্গবন্ধু হয়ে গেলেন প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতি হলেন বিচারপতি আবু সাইদ চৌধুরী। তখন তিনি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জন্য স্থায়ী শাসনতন্ত্র রচনার উদ্দেশ্যে গণপরিষদ আদেশ জারি করলেন। কত তারিখে? 23শে মার্চ। এটাই কিন্তু সংবিধান প্রণয়নের প্রথম পদক্ষেপ, কারণ আমরা জানি যে লিখিত সংবিধান তৈরির জন্য অবশ্যই গণপরিষদ তৈরি করা লাগবে। এই জন্য গণপরিষদ আদেশ জারি করলেন। তো এই গণপরিষদে কারা কারা থাকবে? আমরা আগেই জানি যে 1970 সালে একটা নির্বাচন হয়েছিল, সাধারণ নির্বাচন। সেখানে জাতীয় পরিষদে বাংলাদেশের 169 জন এবং প্রাদেশিক পরিষদে 300 জন নির্বাচিত হয়েছে। এই 469 জনকে নিয়ে তারা কিন্তু গণপরিষদ তৈরি করলো। কিন্তু কোনোভাবে সামহাও যে 66 জন কিন্তু এখান থেকে চলে গেল, কোনোভাবে তারা বাতিল হলো বা মৃত্যুবরণ করলো। তো এট লাস্ট আমাদের 403 জন কিন্তু গণপরিষদে সদস্য হিসেবে নির্বাচিত। এর মধ্যে 400 জন ছিল আওয়ামী লীগের এবং 3 জন ছিল বিরোধী দলীয়, অর্থাৎ একজন ন্যাপ মুজফ্ফরের সুরঞ্জিত সেনগুপ্ত, আরেকজন স্বতন্ত্র মানবেন্দ্র নারায়ণ লারমা এবং আরেকজন। এই 403 জন মিলে প্রথম অধিবেশন হয়েছে 10 এপ্রিল 1972 সালে। এই যে অধিবেশন, এখানে সভাপতি ছিল মাওলানা আব্দুল রশিদ তর্কবাগী, সেটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। স্পিকার ছিলেন শাহ আব্দুল হামিদ, এটা আমাদের মনে থাকবে, কারণ কয়েকদিন আগেও স্পিকার ছিল আব্দুল হামিদ। তারপরে ডেপুটি স্পিকার হচ্ছে মোহাম্মদ উল্লাহ। তো প্রথম অধিবেশন হয়েছিল 10 এপ্রিল 1972। পরের দিন অর্থাৎ 11 এপ্রিল 1972 তারা চিন্তা করলো যে লেখালেখির জন্য, অর্থাৎ সংবিধান লিখার জন্য আমাদের একটা কমিটি লাগবে। সেটাকে আমরা বলছি সংবিধান রচনা কমিটি। তো ওই যে 403 জন, সবাই তো আর ভালো লিখতে পারে না বা লেখার নিয়ম জানে না। তো তার মধ্যে থেকে 34 জনকে নিয়ে এই সংবিধান রচনা কমিটিটা তৈরি করলো।
একজন সভাপতি আর 33 জন হচ্ছে সাধারণ সদস্য। সভাপতির নাম হচ্ছে ডক্টর কামাল হোসেন, যিনি সংবিধান রচনার জন্য ইন্ডিয়া, ইংল্যান্ড প্রভৃতি দেশে ভ্রমণ করেছেন। আর বাকি যে সদস্য, তাদের মধ্যে একমাত্র মহিলা সদস্য ছিলেন বেগম রাজিয়া বানু, এবং একমাত্র বিরোধী দলীয় সদস্য ছিলেন সুরঞ্জিত সেন গুপ্ত, যিনি হস্তলিখিত সংবিধানে স্বাক্ষর করেন। এই সংবিধান রচনা কমিটি কিন্তু প্রথম বৈঠক করেছিলেন 17 এপ্রিল 1972 সালে, এবং তারা পুরা বছর অনেক কাজকর্ম করার মাধ্যমে 12ই অক্টোবর এই সংবিধানটা সম্পূর্ণরূপে প্রস্তুত করতে পারে। এবং ওই দিনে তারা হচ্ছে সংসদে এটা বিল আকারে উত্থাপন করে। আমরা জানি যে কোনো একটা আইন পাশ হয়ে যাওয়ার পর তো সেটা আইন, কিন্তু পাশ হওয়ার আগ পর্যন্ত সেটা কিন্তু বিল হিসেবে থাকে। তো এটা, এই খসড়া সংবিধানটা তারা কিন্তু সংসদে উত্থাপন করে একটা বিল হিসেবে, এবং তারা পরবর্তীতে সেটাকে জাজ করা হয় যে এটা ভালো নাকি খারাপ। পরবর্তীতে 4 নভেম্বর 1972 সালে এটা গৃহীত হয় এবং পাস হয়। এই দিনটাকে আমরা বলি সংবিধান দিবস। এবং পরবর্তীতে 16ই ডিসেম্বর থেকে এটা কার্যকর করা হয়। এবং যেহেতু গণপরিষদটা তৈরি হয়েছিল সংবিধানের জন্য, সংবিধান এখন প্রস্তুত হয়ে গেছে, এই জন্য এখন কিন্তু গণপরিষদটা বিলুপ্ত ঘোষণা করা হয়। তো এই ছিল আমার কাছে সংবিধান সম্পর্কে। আরো দু একটা কথা বলতে পারি, যে হস্তলিখিত সংবিধানের মূল লেখককে, সেটা হচ্ছে A K M আব্দুর রউফ। তারপরে ভাষা বিশেষজ্ঞ ছিল আনিসুজ্জামান। তারপরে নকশা ও অঙ্গসজ্জার জন্য ছিল হচ্ছে শিল্পাচার্য জয়নুল আবেদীন। তো এইটুকু জানলে আশা করি আপাতত আজকের জন্য হবে। আসসালামু আলাইকুম, ধন্যবাদ সবাই।